वाह दीदी, वाह दीदी। नहीं नहीं दीदी वाह दीदी, व्हाट इज दिस दीदी दीदी नहीं नहीं दीदी मैं सरकार में रहता मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी, मैं बोल करके যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেব সময় আসলে। রচনা ব্যানার্জি যে নিজেকে কত বড় মাতুব্বার মনে করে তা আপনারা ধরতে পারবেন না। রচনা ব্যানার্জি বলছে যে ওনাকে নিয়ে যে যাই বলছে ভোটের পরে সবার সঙ্গে হিসাব হবে। আসো খেলবো। তো চলুন ইনার সঙ্গে হালকা পাতলা একটুখানি বোঝাপড়া করেই নেওয়া যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। একটু সামনেটা ছেড়ে দিন সবাই। আচ্ছা, আজ পর্যন্ত আপনারা রচনা ব্যানার্জিকে কখনো এইরকম ভাবে আগে কোনোদিন ইফতার পার্টিতে যেতে দেখেছেন? আর এখনই বা উনি কেন যাচ্ছে সেটা কি কেউ বোঝে না? মুসলিমদেরকে যেরকম ওই যে বলা হয়েছিল না যে গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়াও ভালো, তো অ্যাকচুয়ালি দেখতে হবে তো যে ইনি কার শিষ্য। কি বলে? আর এটাতে আমাদের কোনো সমস্যা নেই যে উনি ইফতার পার্টিতে যাক বা ঈদের দিনে মুসলিমদের বাড়িতে গিয়ে আর একটু ভালো করে খেয়ে দিয়ে আসুক, তাতেও কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু ইনি এই ইফতার পার্টি করে আবার মন্দিরেও চলে যাচ্ছে। ইনি যে দিনে ইফতার পার্টিতে যাচ্ছে তার কিছু সময় পরেই তিনি আবার কালী মন্দিরেও পৌঁছে যাচ্ছে। রচনা ব্যানার্জি ইফতার পার্টিতে গেল, মন্দিরে গেল, এইরকম ভাবে কি কোনো মুসলিমকে এই রচনা ব্যানার্জি করাতে পারবে যে প্রথমে মন্দিরে এসে পুজো দেবে, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়বে? এরকম কোনো মানে আর কি হুজুর টুজুর মৌলানাকে করাতে পারবে? রচনা ব্যানার্জির কি সেই ক্ষমতা আছে? তাছাড়াও আমি না একটা জিনিস ঠিক বুঝে উঠতে পারছি না যে এবার তৃণমূল কি কোনো বড় লেভেলের কোনো কন্ট্যাক্ট পেয়েছে নাকি যে এবারের পুরো ভোটটাতে তৃণমূলের নেতা বা নেত্রীদের মাথায় টুপি পরিয়ে বা হিজাব পরিয়ে এরকমভাবে প্রচার করতে হবে, এরকমের কোনো কন্ট্যাক্ট পেয়েছে নাকি? কারণ দেখুন, দেবাংশুর মতো একটা মানুষ, তার মাথাতেও আমরা একটা টুপি পরা ফটো ভাইরাল হতে দেখছি। কুণাল ঘোষের মতো একটা মানুষ যাকে নিয়ে এই জিনিসটা কল্পনাই করা যায় না, তার মতো একটা লোক প্রেস কনফারেন্স করছে মাথায় টুপি পরে। এটা দেখে না আমার একটা সন্দেহ মনে হচ্ছে সত্যি কি তৃণমূল অন্য কোনো জায়গা থেকে এই রকমের এই সমস্ত কাজবাজ করার জন্য কোনো বড় কোনো কন্ট্যাক্ট পেয়েছে নাকি? আরে দেবা, ইয়ে গড়বড়ে বাবা। আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলার জন্য লড়াই করছেন একটা আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিম বাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ। তো কি বলবেন, কেউ একটু বলবেন প্লিজ। দেখুন, আমার মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে, এবং আপনাদের আশা করি অনেকটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন যে রচনা ব্যানার্জি ভিতর থেকে অ্যাকচুয়ালি কি অনুভব করেছেন। ডাল ছিল 40 টাকা, এখন 130 টাকা। আদা ছিল 50 টাকা, এখন 150 টাকা। কত কিছু দাম বাড়ছে, দাম তো বেড়েই চলছে। এরপর দেখুন আরো কিছু বাড়ে, আরো কত কিছু বাড়ে, খালি দেখুন, তারপর বুঝতে পারবে জনসাধারণ দিনকাল কি আসছে। খালি দেখুন, সবকিছুই তো বাড়ছে, কোনটা কমছে বলুন তো? কোনটা কমছে? অসম্ভব দাম বেশি, সব জিনিসের, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। কিছু করার নেই, কিছু করার নেই, কিছু করার কি বলে? আমরা তো এরকম নয় যে আমরা আকাশে থাকি, আমরা তো দৈনন্দিন সংসার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকদিন আমাদের কত খরচা হচ্ছে। আমাদের 500 টাকাকে এক ব্যাগ বাজার আসে, 500 টাকা ছোট প্যাকেটে বাজার আসে, 500 টাকা ছোট। যেন মনে হচ্ছে না যে রাহুল গান্ধীর ছোট বোন। মজা আয়া। এ তো পুরো পিসির কার্বন কপি মনে হচ্ছে, যে আমাদের পিসি যখনই একটুখানি আর কি ওই ধান্দা টান্দা থাকে তখনই পিসিও এরকম ভাবেই নাচতে গাছতে শুরু করে দেয়। আর শুধু তাই করছে না, রচনা ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকেও বেশি ভালো পারফর্ম করে দেখাচ্ছে। আমার তো মনে হয় যে দিদির মার্কেটটা গেল, ও না পিসির মার্কেটটা গেল। লজ্জা লজ্জা লজ্জা।
তো চলুন ইনার এই কারনামা সেরে না, এবার ইনার কিছু লজিকফুল কথার লজিকফুল জবাব দিই। হুগলি কেন বাঁচলেন বা আরো বাঁচার জন্য কেউ নাই, যে দিদি আর অভিষেক ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই, যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম। হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি। হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। ইনারা নিজেদেরকে কি মনে করে একবার বলুন তো, যে হুগলির মানুষের নাকি ভাগ্য ভালো, কপাল ভালো, ভবিষ্যৎ খুলে গেল যে ইনাকে পেয়েছে। হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। বাবারে বাবারে ভাগ্যবতী ভাবা যায়। এবার তো মনে হচ্ছে যে হুগলিবাসীকে একদম পুরোপুরি ভরিয়ে দেবে। হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। মাথাটা গেছে। সেই পকড়ে হ্যাঁ। টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি, ওটা এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। আগেকার লোকেরা দই মাটির পাতিলে করে নিয়ে যেত, আর ইনি ব্যাগে করে নিয়ে যাবে। এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। আরে বাবা রে বাবা, যেন মনে হচ্ছে যে রচনা ব্যানার্জি ওই হুগলিতেই একমাত্র গাছপালাগুলো ওরকম ভাবে দেখতে পাচ্ছে। মানে হুগলির ওই গরুগুলোই আর কি ওই আর কি ঘাস পাতা খায়, বাকি জায়গার গরু তো ঘাস পাতা খায় না, বাকি জায়গার গরুগুলো তো চটি চাটে। সবকিছু জীবনের একটা অধ্যায় থাকে। এতদিন এত মানুষের ভালোবাসা পেয়েছি, দিদি নাম্বার ওয়ানে মঞ্চে এত দিদিরা এসছেন, এত দিদিদের কথা শুনেছি, সবাই আমাকে এত বছর ধরে এত ভালোবাসা দিয়েছেন। কোনো একটা জায়গায় গিয়ে তো মনে হয় যে হ্যাঁ এবার একটু মানুষের জন্যও কিছু করি, মানুষের পাশে একটু থাকি। আর মানুষের জন্য কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে রাজনীতি ছাড়া অন্য কোনো পথ নেই। সাধারণ মানুষও আমি কিছু করতে পারবো না কারোর জন্য। আমার কাছে রাজনীতি সেই তকমাটা থাকা দরকার যে আমি কিছু করার ক্ষমতা আছে আমার। এনার কথার কত ভালো লজিক বুঝতে পারছেন, যে মানুষের জন্য কাজকর্ম করতে গেলে, মানুষের ভালো করতে গেলে পরে রাজনীতি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, রাজনীতি ছাড়া হবেই না, তার কাছে একটা আলাদা পাওয়ার থাকতে হবে। বুঝতে পারছেন যে মানুষের জন্য কাজ করতে গেলে পরে রাজনীতিতে আসতেই হবে। তো ইনার এই কথার একটা ছোট্ট এক্সাম্পল দেই। দেখুন, এই ভারতবর্ষের মধ্যে আদানি আর আম্বানিকে আপনারা সবাই চেনেন। তৃণমূল এই দুজনাকে নিয়েই মোটামুটি সবসময় গান গাইতে থাকে, আর একজন তো পুরোপুরি সাসপেন্ডই হয়ে গেছে সংসদ থেকে। তো সেই আদানি আর আম্বানিকে পর্যন্ত দুবার কিনতে পারতো টাটা গ্রুপ। সেই টাটা গ্রুপ আজ পর্যন্ত রাজনীতিতে নাম লেখায়নি, কিন্তু তারা যে অনুদান দিয়েছে না, সেই অনুদান দিয়েই, শুধু সেই অনুদান দিয়ে, যে অনুদান লোককে আজ পর্যন্ত দিয়েছে, শুধু সেই অনুদানের টাকায় আদানি আর আম্বানিকে দুবার কিনতে পারত। তাদের রাজনীতিতে আসার প্রয়োজন হয়নি। কিন্তু এনার মনে হয় যে রাজনীতিতে না আসলে মানুষকে সুবিধা দেওয়া যায় না, মানুষের পাশে দাঁড়ানো যায় না। লজ্জা লজ্জা লজ্জা। কে কিছু করেছে বলে মনে হয়েছে কি? আমি একটু জানতে চাই যে কি কি করেছি, আমি একটু জানতে চাই যে কি কি করেছি। ইনি সবে মাত্র 1 মাসও হয়নি যে ইনি রাজনীতিতে এসছে, ইনি এসে জানতে চাইছে যে হুগলির সংসদ কি করেছে, ইনি জানতে চাইছে। আর এই বাংলায় একজন 11 বছর, প্রায় 13 বছর ক্ষমতায় আছে। 13 বছর ক্ষমতায় থাকার পরেও যখন বিরোধীরা মানে আর কি হিসেবটা চায়, তখন সেই লোকটা বলে তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো। এবার একবার ভাবুন যে ইনি এসেই হিসাব চাইছে। আর এনার এই সমস্ত কথাবার্তার জন্য যারা ইনাকে নিয়ে কথাবার্তা বলেছে, ইনি তাদেরকে উল্টো হুমকে দিচ্ছে। তো প্রত্যেকটা আমার যা যা কমেন্টস, সেগুলো নিয়ে মিম হচ্ছে, মজা হচ্ছে, আমি সেটা এনজয় করছি, কিন্তু বিলিভ মি আই এম লাফিং। আমি নিজের বাড়িতে খুব হাসি মজা করি, কিন্তু প্রত্যেকটা কমেন্টের পেছনে আমার কিন্তু বক্তব্য থাকবে পরে। সেগুলো আমি এখন দেবো না, সেগুলো আমি 4 জুনের পরে দেবো। আমি ওয়েট করে আছি 4 জুন অবধি। যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন, প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সময় আসলে। দেখুন, আমি প্রথমে ভেবেছিলাম যে ইনাকে নিয়ে ভিডিও বানাবো না, কারণ ইনি রাজনীতিতে নতুন এসছে, ইনি কিছু হালকা পাতলা ভুলভাল কথা বলতেই পারে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু समझ रहे हो? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না, আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন, আর যারা গত ভিডিওটা দেখেননি পাশে দিলাম, অবশ্যই সময় থাকলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।